হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে পরিবার, শৈশবের স্মৃতি এবং ভালোবাসা। ঈদের মানে কিন্তু এর বিকল্প কিন্তু আর কিছুই হতে পারে না। তবে এমন কিছু মানুষ রয়েছেন যাদের কাছে ঈদ মানে শুধুমাত্র আনন্দ নয়, তাদের কাছে ঈদ মানে হচ্ছে দায়িত্ব এবং মানুষের পাশে থাকার আনন্দ। আজ আমাদের সঙ্গে এমন দুজন চিকিৎসক রয়েছেন যারা আমাদের সাথে শেয়ার করবেন তাদের শৈশবের স্মৃতি এবং ঈদের আনন্দ, এবং সেই সাথে আমরা জানার চেষ্টা করব যে সেবা করার মধ্য দিয়ে কি আসলে ঈদের আনন্দ খুঁজে পাওয়া যায়। দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে এরিস্টো ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সভাপতি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। সেই সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ কবির হোসেন, সহযোগী অধ্যাপক কিডনি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যেমনটি প্রথমেই বলছিলাম, চিকিৎসক মানে সবাই কিন্তু মনে করে যে ঈদ মানে হচ্ছে তো আনন্দ, কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে সবসময় দায়িত্বের বিষয়টা আগে চলে আসে। আমি প্রথমে ডক্টর নজরুল ইসলাম স্যার, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আপনার ছোটবেলার ঈদের স্মৃতিটা আসলে কেমন ছিল। আসলে যখন ছোটো ছিলাম, আমার দেশের বাড়ি সিলেট, তো আমি সিলেটে ছিলাম এবং ওইখানে আমি আসলে ছোটোবেলা থেকে থাকতাম সিলেট শহরেই। তো আমার মনে পড়ে আমরা যখন ছোটোবেলায় ঈদ করতাম, বিশেষ করে এই যেটা কুরবানি, যেটা ঈদ উল আজহা, সেক্ষেত্রে আমাদের ঈদের শুরু থেকেই আর কি একটা সাজ রব থাকতো যে কিভাবে কুরবানির পশু কেনার জন্য। এবং আমাদের মনে আছে যে আমার বাবা এবং ভাইরা সবাই মিলে আমরা বাজারে যেতাম কুরবানির গরু কিনতে। তারপর গরু কেনার পরে সেটাকে যে একটু মানে এটাকে নিয়ে একটা আলাদা আনন্দ থাকতো, এটা খাওয়ানো, সবসময় পাশে থাকা আপ টু দা কুরবানির দিন পর্যন্ত। এবং তখন আসলে ছোটো ছিলাম, তখন একটা কম্পিটিশন থাকতো যে কে গরু কত বড়, কার মানে খাসি কত বড়, এটা নিয়ে আমাদের মধ্যে একটা ঘুরে বেড়াতাম যে ওই বাসায় গরুটা দেখে আসি কেমন, ওই বাসার খাসি কেমন। এবং এটা আমরা নিজেকে খুব অ্যাকচুয়ালি গ্রেসফুল মনে করতাম যে আমাদের গরুটা অনেক ভালো সুন্দর হয়েছে। এই স্মৃতিটা অ্যাকচুয়ালি খুব একটা আনন্দজনক স্মৃতি হয়ে এখনো রয়ে আছে। আচ্ছা, কিন্তু এখন যে ঈদ করছেন সেটা নিশ্চয়ই আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি যে এখন সন্তান পরিবার বড় হয়েছে এবং এই যে একজন চিকিৎসক হিসেবে আপনি কাজ করছেন, সেই হসপিটালটাতে যেখানে আপনি কাজ করেন সেটা তো আপনার পরিবার, তাদেরকে নিয়েও নিশ্চয়ই একটা অন্যরকম আনন্দ কাজ করে। একদম সত্য কথা। আসলে ঈদের দিন আমরা যেমন রোগীদের বাসায় যেমন সময় দিই, আমি ঈদের দিনও রোগীর খোঁজ নেই, একটু সময় একটু বেলা হলে আমি একবার হাসপাতালে আসি। কারণ রুগীরা যেমন অসুস্থ হয়ে এখানে পড়ে আছে, আমি ঠিকই আনন্দ নিচ্ছি বাসায় সব আমার ছেলে মেয়ের সাথে, পরিবারের বাকি সবাই যারা রুগী হয়ে আছে তারা কী অবস্থায় ছিল জানার জন্য আমি নিজেও যাই। তো সেই জন্য এটা একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিটি ঈদে আমি আমার রুগীর খোঁজ নেই, ওয়ার্ডে যাই, রাউন্ডের মতোই একটা দিয়ে থাকি এবং পরবর্তীতে এসে আমি আমার পরিবারকে সময় দিই। শৈশবের স্মৃতি এবং এখনকার যে বড় বেলার যে স্মৃতিটা, দুটো একটু ভিন্ন। যেমনটা আপনি বলছিলেন যে ঈদের দিনের যে ডিউটি করার যে আনন্দটা বা সেবা করার যে একটা দায়িত্ব থাকে, সেটা আমরা আরেকটু বিস্তারিত জানবো যে সেদিন আসলে কেমন লেগেছিল। আমি ডক্টর কবির হোসেন আপনার কাছে একটু জানবো যে আপনার ছোটবেলার স্মৃতিটা কেমন ছিল ঈদের দিনের। ছোটবেলার ঈদের যে আনন্দ, আমরা ঈদের সময় ঈদের চাঁদ ওটা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তই আসলে ছোটোবেলায় আমরা অনেক আনন্দ করেই ঈদটা উদযাপন করতাম। এক সময় এখনও স্মরণ পড়ে, বিশেষ করে গরু কিনা থেকে শুরু করে ঈদের নামাজ, এরপরে নতুন কাপড় সহ সকল স্টেপেই একটা আনন্দের একটা ইয়ে ছিল ছোটোবেলায়, যেটা ধীরে ধীরে হয়তো আমরা ভুলেও যাচ্ছি অনেক সময়। বিশেষ করে গরু কেনার যে প্রতিযোগিতা, কাঠটা কতটুকু সুন্দর হয়, এরপরে গরু কোরবানি থেকে শুরু করে রান্না, এরপরে খাওয়া। আমরা যেহেতু 51 ফ্যামিলিতে ছিলাম, ফলে সবাই একসাথে দেখা যেত যে ফ্যামিলির সংখ্যাই ছিল 20 থেকে 25 জন একটা ফ্যামিলিতে। একসাথে সবাই যে আমরা আনন্দ করতাম, এরপরে আত্মীয় স্বজনের বাসায় এরপরে গরুর মাংস পৌঁছে দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে একটা নতুন ধরনের একটা ইয়ে ছিল, একটা আনন্দ ঘন মুহূর্ত।
আমরা মনে হয় যে দুটো ঈদের দু রকমের আনন্দটাকে আমরা ভাগ করতে পারি, তাই না? যে ঈদ উল ফিতর একরকম আনন্দ এবং ঈদ উল আজহাতে কিন্তু আরেক রকমের আনন্দ। আপনি কিন্তু খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলেছেন, যেমন ঈদের চাঁদ দেখা, যেটা এখনকার যুগে আমার কাছে মনে হয় যে নিউ জেনারেশন যদি আমরা বলি, আমরা ওই টিভি স্ক্রলে অথবা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে ঈদের চাঁদ উঠেছে, কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা স্বচক্ষেই কিন্তু আমরা সেই ঈদের চাঁদটাকে দেখতাম, সেটাও একটা আনন্দের একটা অংশ ছিল বিশাল। অফকোর্স, হ্যাঁ, আমরা আসলে চাঁদ দেখার একটা আনন্দ অন্যরকম ছিল। আসলে চাঁদের এই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা গিয়ে চাঁদ দেখার জন্যই বসে থাকতাম একটা ফাঁকা জায়গায় গিয়ে। তো এটা অ্যাকচুয়ালি ওই শৈশবের যে আনন্দ এবং শৈশবের যে ঈদ, এটাকে এখন আমরা মিলাতে গেলে আসলে অনেক ডিফার করে, আমরা ওই আনন্দ আর খুঁজে পাই না। সেই ছোটবেলার ঈদটা আপনি কোথায় করতেন, অর্থাৎ আপনার দেশের বাড়ি কোথায়? এটা হচ্ছে দিনাজপুরের একটা থানা হচ্ছে হাকিমপুর। এখানেই মূলত আমাদের জন্মগত ইয়ে ছিল। আচ্ছা, তো এখান থেকেই ডক্টর শুরু নজরুল আমাদের। ইসলাম, আপনি যদি বলতেন যে আপনার ছোটবেলার ঈদটা কোথায় কাটতো? সিলেটে, আমরা সিলেটের শহরেই আমরা বড় হয়েছি। যেটা ডক্টর কবির হোসেন বললেন আসলে ঠিক। আপনি যেটা উল্লেখ করলেন যে এখনকার জেনারেশন ঈদের চাঁদ দেখার প্রতি করে ইন্টারেস্টেড না, ডিভাইস বাউন্ড, সবাই ডিভাইস নিয়ে থাকে। তো আসলে সত্যি কথা, আসলে আরেকটা জিনিস এখানে আছে যে পারিবারিক শিক্ষা। ঈদের চাঁদ দেখা যেমন একটা আনন্দের ব্যাপার, এমনি তার একটা ধর্মীয় দিকও আছে। এটা একটা বিরাট একটা সওয়াবের কাজ। এবং যেটা আমিও যদি আমার ছোটবেলার কথা যদি আমি বলি, যে আমি কিন্তু আমার দাদির কাছ থেকে শুনতাম যে ঈদের চাঁদ দেখতে হয় এবং সালাম দিতে হয়, এবং এটা একটা ঈদের একটা অংশ। এটা অংশ। কিন্তু আজকালকার বেশিরভাগ, আমি সবাইকে বলবো বেশিরভাগ ছেলেমেয়েরা আসলে ইন্টারেস্টেড না। তারা ওই সময়টা হয়তো আপনার কাছে কি মনে হয় যে এই দীক্ষাটা আমাদের তাদের দেওয়া উচিত, এবং এই যে পারিবারিক শিক্ষা এবং একান্নবর্তী পরিবার থাকা উচিত। কারণ আমরা এখন মাইক্রো ফ্যামিলিতে বিশ্বাস করি, সো দ্যাট বেশিরভাগ সময় হয়তো সময় দিতে পারতেছি না, আলোচনা হয় না। দাদা দাদি নানি একসাথে, দাদা দাদি সহ একসাথে থাকলে ওনাদের কাছে শোনা যায় এটা এখানে যাও, এইভাবে চাঁদ দেখতে হয়। এই যে একটা যে বলা বলে কিউমুলেটিভ ইফেক্ট যেটা বলি আমরা, যে ওদের কাছ থেকে একটা শিক্ষা পাওয়া, এটা কিন্তু আজকাল খুব ডিফিশিয়েন্ট। এবং আমি জানি না আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, যখন আমরা ঈদের চাঁদ দেখতাম পুরো বাড়ি জুড়ে মনে হয় আমরা এই মাথা ওই মাথা দৌড়াদৌড়ি করতাম যে ঈদের চাঁদ উঠেছে এবং কালকে ঈদ। এক্স্যাক্টলি। সো এই গ্রামে আমি জানি না যে এটা একটা সাউন্ড চলে যেত, সবার মধ্যে একটা আনন্দ ঘন হই হুল্লোড়, একটা আনন্দ মুহূর্ত ছিল এটা। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই যে ছোটবেলার এরকম মধুর কিছু স্মৃতি এবং এখন যে বড় হয়েছেন, এখন তো যেটা বলছিলেন যে ডক্টর নজরুল ইসলাম, যে অনেক রকমের দায়িত্ব এর মধ্যে সংযোজিত হয়েছে, তফাৎটা আসলে কতটুকু? স্যার যেটা বলছেন, ছোটবেলায় আসলে আমরা স্মৃতিগুলোর মধ্যে বিশেষ করে প্রত্যেকটা ঈদেই কোনো না কোনো একটা কম্পিটিশান, খেলাধুলা, গ্রামেগঞ্জে যে খেলাধুলাগুলোর সাথে আমরা জড়িত ছিলাম। বিশেষ করে ফুটবল খেলা একসময় খুবই জনপ্রিয় খেলা ছিল বাংলাদেশে। এরপরে ছেলেদের ক্ষেত্রে মনে হয় একটা অন্যরকম একটা অংশ বলা যেতে পারে যে ঈদের দিন খেলাধুলা করা, বেশ কম্পিটিশন, এবং এগুলো ঈদের সময়ে কোনো না কোনো লেভেলে একটা খেলাধুলার একটা ভালো কম্পিটিশান ছিল, এবং এটা একটা বড় ধরনের আনন্দ ছিল ওই ছোটবেলার ঈদের মধ্যে। এটা আমরা খুবই উপভোগ করতাম ওই সময়ে। খোলা মাঠে, কাদামাটির মধ্যে, হ্যাঁ, কাদামাটির মাঝে অনেক ধরনের খেলা এবং কম্পিটিশান তো থাকতো, একাধিক কম্পিটিশান। এটা একটা আসলে বড় আনন্দের বিষয় ছিল ওই সময়ের ঈদে। ঈদ উল আজহাতে দেখা গেছে যে আমরা একটু গরু কেনা, কোরবানি, তারপরে সেটা খাওয়া, পরিবারের সঙ্গে আড্ডা দেওয়া, এই বিষয়টা কাজ করে। কিন্তু ঈদ উল ফিতরে কিন্তু দেখা যায় যে নতুন কাপড় কেনার একটা বিষয় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স আমরা দিয়ে থাকি। নতুন কাপড় কেনার বিষয়টা একটু জানতে চাই ডক্টর নজরুল, আপনার স্মৃতিটা যদি একটু বলতেন, যে এই যে লুকিয়ে রাখার বিষয়টা, কাপড় কেনা প্লাস লুকিয়ে রাখার বিষয়। এটা খুব সুন্দর একটা স্মৃতি আছে। আমি বলি আপনাকে যে ঈদ উল ফিতর আমাদের সময় আর কি, এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় কাপড় আমরা পাইতাম ঈদ উল ফিতরে, কিন্তু ঈদ উল আজহাতে বলতে মাংস খাওয়া, এই ঈদে কোনো কাপড় না। তো আর তখনকার দিনে কিন্তু আসলে ইনকাম, ম্যাক্সিমাম লোক লিমিটেড ইনকাম ছিল, সো দ্যাট আমরা ঈদের ভিতরে কাপড় পেতাম। তো সেই কাপড়টা লুকিয়ে রাখতাম, কেউ দেখে ফেললে আমার ঈদ চলে গেলো, পুরো নষ্ট হয়ে গেলো। সো আমরা ঈদের ভিতরে কাপড় পেতাম। এবং ঈদের ব্যাপারে একটা ছিল, সেটা ঈদ উল ফিতরে, নট ঈদ উল আজহা। আমাদের ফ্যামিলির সবাইকে অ্যাকচুয়ালি ঈদের বেশ আগে কাপড়টা কিনা বরাদ্দ করে দিতেন, যে তোমার শার্ট প্যান্ট। এবং আমরা আগে গিয়ে টেইলারে গিয়ে বানাইতাম, আমরা রেডিমেড বানাতাম না।
আমাদের সময় ছিল যে আমি টেইলারে গিয়ে মাপ দিতাম এবং সেখান থেকে আর কি। তো এমনও হয়েছে যে ঈদের আগের রাত কাপড় পাইছে, মানে সো টেন্স যে আমার কাপড় এখনো আসে নাই, তখন তো টেইলার খুব বিজি থাকতো। তো সো দ্যাট আমার মনে আছে যে একবার আমার ঈদের প্রায় রাত 10টার সময় পরের দিনই আমার কাপড় শার্টটা আনছে আমি গিয়ে, এবং তখন আমাকে মানে অনেক টেন্স ফ্রি হয়েছি আর কি যে আমার শার্টটা পাওয়া গেছে। এখনকার যেটা ঈদুল আজহা যেটা আমি এখনও করি, গরু কিন্তু আমি নিজে যাই এবং স্টিল আমার বাড়িতেও গেলেও আমি গরু আমিই কিনি এবং মাংস কাটাকাটি আমি থাকি, যদিও লোক থাকে কিন্তু আমি থাকি। এটা আমার খুব আনন্দ দেয় এবং আমি প্যাকেট করি কার কোনটা প্যাকেট এগুলো আমি ডিস্ট্রিবিউট করি, আমি খুব আনন্দ তার মানে এই কোরবানির ঈদ মানে হচ্ছে যে আপনি একদম শুরু থেকে শেষ হ্যাঁ, সেরকম পর্যন্ত থাকি। খুব হ্যাঁ, ইনভলভ আমি involved বা থাকি। থাকার চেষ্টা করেন। হ্যাঁ। আমরা আরো গল্পগুলো শোনার চেষ্টা করব, সেই সাথে ডক্টর কবির হোসেন আপনার ছোটবেলার স্মৃতিটা কেমন ছিল এবং এই কাপড়ের গল্পটাও শুনবো। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্টো ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর কবির হোসেন, আপনার কাছে জানবো, এই যে আমরা নতুন কাপড় কেনার গল্পটা করছিলাম, আপনার নতুন কাপড় কেনার গল্পটা শুনতে চাই, সেই সাথে লুকিয়ে রাখার কি কোনো স্টোরি কি আপনার আছে? আমার যতটুকু এখন মনে পড়ে স্যার যেটা বলছেন, আসলে ওই সময়ে স্বাভাবিকভাবেই সবার একটা ফ্যামিলিয়াল ইনকাম সোর্স ক্রাইসিস, আর এখনকার যে মানে বাচ্চাদের জন্য যে পরিমাণ গিফট চলে আসে ঈদের সময়, এক একজন বাচ্চা দেখা গেল যে 5টা 6টা 10টা ড্রেসও পেয়ে যাচ্ছে। আমরা দেখা গেল যে ওই সময়ে আমাদের বাবা মারা হয়তো একটা কাপড় তৈরি করে দিবে, এটার জন্য অনেক সময় আমাদের বারবার বলতে হতো, হয়তো একটা পর্যায়ে গিয়ে আমরা ঈদের একটা কাপড় পেতাম, কিন্তু এটার মধ্যে একটা আনন্দ ছিল যে একটা নতুন কাপড় আমি পাচ্ছি ঈদে। আর এখন দেখা গেল যে অনেক কাপড় পাওয়ার পরেও আমার মনে হয় যে এখনকার বাচ্চারা ছেলেমেয়েরা এখন কিন্তু মনে হচ্ছে ওই ধরনের একটা কাপড়ের যে আনন্দ এটা নাই, অনেক পাচ্ছে, যার কারণে আসলে এর যে ফিলিংস এটা নষ্ট হয়ে এটা গেছে। আমরা বলতে পারি যে তাদের এক্সপেকটেশনও কিন্তু অনেক হাই, হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে আমরা একটা কাপড়ে মোটামুটি হ্যাপি থাকতাম, কিন্তু এখনকার বাচ্চাদের বা নিউ জেনারেশন যারা, তাদের এক্সপেকটেশনের সাথে আসলে আমাদের এক্সপেকটেশন আমার মনে হয় খুব একটা মেলে না। ডক্টর নজরুল ইসলাম, আপনি আমাদেরকে একটু যদি বলতেন যে এই যে ঈদটা আপনি সিলেটে কাটাতেন, আপনার পারিবারিক আবহাওয়াটা আসলে কেমন ছিল? আমাদের যে সিলেটে যেখানে বাসা, আমাদের আশেপাশে ধরেন এই 500 গজের মধ্যে আমাদের সব আত্মীয় স্বজন। তো এখন বুঝেন আমাদের ফ্যামিলি অনেক বড়, তার সাথে আমার বোনের বাসা, আমার আদা চাতো ভাই, এদের বাসা এখনও আছে, ওনারা অনেকে বাইরে চলে গেছেন। তো এরা ঈদের দিন মোটামুটি একটা ধরে মিছিল পুরো একটা মানে আমাদের বাসার মধ্যে। এবং আমার মা উনি মারা গেছেন, বাবা মা মারা গেছেন, আমার নাই। তো আমি দেখলাম আমার মা সারাক্ষণই রান্না করতেছেন, কারণ আমাদের বাসায় আমার বাবা চাচাদের মধ্যে ছোটো ছিলেন, কিন্তু সব চাচা মারা যাওয়ার জন্য আব্বাই ছিলেন বড়, সেই ক্ষেত্রে সবাই আমাদের বাসায় আসতো এবং সেটা বিশাল একটা মানে কি বলে ক্রাউড, কিন্তু এত আনন্দ পাইতাম আমরা এখানে এসে, আমরা মনে আছে আমরা 3 ভাই ডাক্তার। তো আমার যে মেজো ভাই উনি অসম্ভব আসলে মেধাবী এবং উনি সবাইকে জমায়ে রাখতে পারতেন আর কি। তো উনি ওই যে অন্তাক্ষরী করতেন আমাদেরকে নিয়ে বিকেলের দিকে, যে আমি গানের শেষের লাইন দিয়ে তুমি একটাকে বলবা, এবং এইটা হচ্ছে বিশাল একটা আমার স্মৃতি এখনও আছে। স্টিল নাও আমি মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে করি, কারণ এটা উনি করতেন, বা বিভিন্ন রকমের গল্প। আচ্ছা, তো সাধারণত এটা এই ইভিনিংয়ের পরে হইতো, কারণ ইভিনিংয়ের আগেই আমাদের এই কাটাকাটি মাংস বাটা সব শেষ হয়ে যেত এবং খাওয়া দাওয়া শেষ। যখন ইভিনিং টাইম হতো তখন সব আপারা আসতেন, বড় আপা, তো ওনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন সবাই আসতো, আমাদের বাসায় সবাই আসতো, এই একটা জিনিস ছিল। এবং এটা তাড়া করে, কারণ এখন আমি মাইক্রো ফ্যামিলিতে থাকি ঢাকায়, ওই রকম কিন্তু মানুষ নাই। ডক্টর কবির হোসেন, আপনার পারিবারিক আবহাওয়াটা কেমন ছিল সেটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। ঈদের সময়টাতে আমরা যেহেতু একান্নবর্তী ফ্যামিলিতে ছিলাম এবং এখনও আমরা আসলে একত্রে হওয়ার চেষ্টা করি সবাই ঈদের সময়, তো তখনকার ফ্যামিলি ছিল আরও বিগ, চাচা ফুপু সবাই মিলে একসাথে ঈদ করতো। নয় যে 91 ফ্যামিলি মানে আসলে আলাদা করে কোনো অকেশন অ্যারেঞ্জ করার দরকার হয় না, সবাই একসাথে থাকলে ওটাই মনে হয় একটা উৎসব। হ্যাঁ, ওইটাই একটা উৎসবের মতো লাগে। তবে আমাদের ওই সময়টা বিশেষ করে ঈদের সময়টাতে যেহেতু আমরা সবাই
একত্র হয়ে মানে ঈদ উদযাপনটা করতাম। একেবারে কোরবানি থেকে শুরু করে মাংস ডিস্ট্রিবিউশন, আত্মীয় স্বজনের বাসায় পৌঁছানো, এরপরে পারিবারিক একটা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সবাই একত্র হয়ে একটা মানে আলোচনা পর্যালোচনা, সাংস্কৃতিক প্রোগ্রাম, এগুলো একটা তখনকার সময় একটা আসলেই আনন্দের ছিল। এরপরে আমি আরেকটা জিনিস উল্লেখ করছিলাম যে খেলাধুলা নিয়ে আসলে সবাই আমরা তখন ব্যস্ত থাকতাম, সবাই কম্পিটিশান, খেলাধুলায় অংশগ্রহণ করা, এগুলো আসলে ওই সময় আসলেই আমাদের জন্য খুব আনন্দের ছিল। ডক্টর নজরুল ইসলাম, আপনি কি খেলাধুলা ইনভলভ ছিলেন? আমি ব্যাডমিন্টন খেলতাম, আমার মনে আছে শীতের সময় যখন ব্যাডমিন্টন খেলতাম। ফুটবল আসলে আমি অতটুকু খেলতে পারতাম না, তবে আমার ব্যাডমিন্টন খেলার প্রতি খুব ঝোঁক ছিল এবং মার্বেল খেলতাম, এটা আমার খুব স্মৃতি। এখন আমি অসম্ভব ভালো মার্বেল খেলতে পারতাম, তো আমার মনে হতো যে আমার মামা মার্বেলগুলো ফেলে দিতেন। আচ্ছা, তো আমার খুব কষ্ট লাগতো যে আমার এত দামি জাপানিজ মার্বেল ছিল। আপনি তো আনন্দটা খুঁজে আমি সাংঘাতিক আনন্দ পাইতাম। আমার মনে আছে যে এই খেলার মধ্যে যে মার্বেল খেলা, আজকালকার বাচ্চারা মার্বেল চিনেই না হয়তো বা, কিন্তু মার্বেল খেলার মধ্যে যে আমি আনন্দ পাইতাম বা ব্যাডমিন্টন খেলা যে আমি আনন্দ পাইতাম, এটা আমি স্টিল নাও। আমি এই কদিন আগে আমার ইউনিভার্সিটিতে আমি ব্যাডমিন্টন খেলছি, যদিও এখন অ্যাকচুয়ালি একটু খুব এটা কষ্টকর আমার জন্য খেলা। তখন তো চিকন ছিলাম, খেলতে পারতাম। সো আমি খেলতাম। তো ক্রিকেট আমাদের সময় আমি অতটুক খেলি নাই, খেলতো অনেকেই, কিন্তু আমি অতটুকু খেলি নাই। কিন্তু আমি ব্যাডমিন্টন এবং মার্বেল, এই দুটো আমার প্রিয় খেলা ছিল। ডক্টর কবির হোসেন, আপনি আপনার একটু খাওয়া দাওয়ার বিষয়টা যদি একটু বলতেন, যে ঈদের দিন আসলে কোন খাবারটা খেতে আপনি পছন্দ করতেন, কোন খাবারটার প্রতি আপনার বিশেষ একটা আগ্রহ থাকতো, যে মাকে বলা, ছোটোবেলায় যেটা আমরা মাকেই বলতাম যে আমি এই খাবারটা খেতে চাই বা এই খাবারটা আমার সব থেকে বেশি পছন্দ? ঈদে বিশেষ করে ঈদুল আজহায় তো গরুর মাংসের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস যে আইটেম, বিশেষ করে ভুনা মাংস, তারপরে কাবাব, চপ, তাই এগুলো তো একটা ছিল। এছাড়াও মিষ্টির প্রতি আমাদের একটা দুর্বলতা ছিল, ফলে সিমাই, পুডিং থেকে শুরু করে এ ধরনের মিষ্টির প্রতি একটা আলাদা দুর্বলতা ছিল। এছাড়া ঈদের দিনে খাবার পরে যে আমাদের দই, মিষ্টি, তারপরে ড্রিঙ্কস, এগুলোর প্রতি একটা স্বাভাবিকভাবে সবার একটা দুর্বলতা তখন থেকেই ছিল। এগুলো মূলত আমরা সেভাবেই বাবা মাকে বলতাম যে এগুলো যেন অবশ্যই রাখা হয়, আগের দিনে এগুলো যেন কিনে রাখা হয়। এই ধরনের একটা ছিল আমাদের খাবারের প্রতি। যখন ঈদের দিন বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করছেন, সেটা ডেজার্ট হোক, আপনি বিভিন্ন ড্রিঙ্কসের কথা বলছিলেন, তখন কি মনে হয় যে না, আমি তো একজন চিকিৎসক, আমাকে বেছে বুঝে খেতে হবে, এই বিষয়টা কি আসলে কাজ করে মাথায় তখন? না, তখন তো কাজ করেইনি, হয়তো এখন আমরা চিকিৎসক হওয়ার পরে বুঝতেছি আসলে কোন খাবারগুলো আমাদের আসলে ক্ষতি করছে ওই সময়। বিশেষ করে তো আসলে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এটা তো আসলেই সবার জন্যই ক্ষতিকর। কিন্তু তখন তো আসলে আমরা এটা ওইভাবে বোঝারও ক্ষমতা ছিল না, আমাদের বাবা মারা ওইভাবে বলেও নি, বা আমাদের যারা সিনিয়র ছিল। এবং আমাদের ঈদের একটা অন্যতম একটা অংশ কিন্তু হচ্ছে যে ঈদের সালামি। একটু দুজনের কাছেই জানবো যে সালামির বিষয়টাকে আপনারা কিভাবে ছোটবেলায় উপভোগ করতেন, এবং এখন নিশ্চয়ই সালামি নেওয়া হয় না, এখন নিশ্চয়ই দেওয়া হয়। ডক্টর নজরুল ইসলাম, আপনার অভিজ্ঞতা কি? যে সালামি বলার আগে আমি একটু সাপ্লিমেন্ট করি কথার সাথে, খাবারের ব্যাপারটা। আমার মনে আছে যে আমার কোনো অপশন ছিল না যে আমাকে এটা বানায় দাও। আমাদের সময় আমার মা একটা জিনিস সবসময় এই কোরবানির ঈদে করতেন, চালের রুটি মাংস বানাই, যে কোয়াইট এক্সেলেন্ট। এখনো আসলে চালের রুটি মাংস, যদি এটা খুবই ভালো, এখনো এই ট্রেন্ড আছে আমাদের বাংলাদেশে। এটা আমাদের বাসায় চালের রুটি এবং মাংস সবসময় করা হতো, এবং চটপটি, এটা আমাদের বাসায় খুবই ছিল। আচ্ছা, সালামি যেটা বললেন, সালামিটা আসলে আমার সময়, আমি ছোটোবেলা মনে আছে, আমি 1 টাকা 2 টাকা সালামি দেওয়া হতো আর কি। তখন তো 1 টাকা 2 দাম ছিল, আসলে অনেক দাম ছিল। হ্যাঁ, এখন সালামি অতটুকু পাই না, তবে আমার শাশুড়ি আমাকে সালামি দেন এখন স্টিল। আচ্ছা, এটা শি ইজ রানিং 80 অ্যারাউন্ড, বাট স্টিল উনি আমাকে, আমার শ্বশুর মারা গেছেন, উনি সালামি দিতেন। সালাম না করার আগে উনি আগের দিন প্যাকেটে সালামি দিয়ে যেত আমাকে, এখন উনি পাঠায়। আর আমি দিই। আমি এই জন্য সালামি দেওয়ার জন্য আমার আত্মীয়স্বজন, বিশেষ করে এখন অনেকে বড় হয়ে গেছে, আমার এই শ্বশুরবাড়ির যে শ্যালক শালিকা যারা ছিল, তাদেরকে আমি, বা ওদের বাচ্চা কাচ্চা, এখন ওদেরকে দিই আমি। এই জন্য আমি আগেই ব্যাংক থেকে নতুন টাকা নিয়ে নিই। আচ্ছা, এই 50 টাকার একটা বান্ডিল বা 20 টাকার বান্ডিল নিয়ে ওদেরকে আমি দিই, বড়োদেরকেও দিই, যে ওরা তো অনেক বড় হয়ে গেছে, এখন ওদেরকেও দিই। এটা আমার খুব ভালো লাগে। তার মাঝে মধ্যে এমনও হয় যে আসলে ঈদের দিন যাওয়া হয় না,
আমরা তো সারা বছর কাজ করি, তো সেই জন্য পরের দিন গিয়ে দেই আর কি। তো সালামি দেওয়া হয়, সালামি আমি দেই, আমার দিতে খুব ভালো লাগে। আচ্ছা, যেহেতু কথা প্রসঙ্গে আপনি বললেন যে আপনার প্রচুর শালক শালিকা রয়েছে এবং দুলাভাই হিসেবে নিশ্চয়ই এক্সট্রা একটা দায়িত্ব থাকতো, একটা প্রেশার কাজ করতো যে না আমার শালক শালিকা যারা রয়েছে তাদেরকে সালামি দিতে হবে, তাদেরকে খুশি করতে হবে। ডক্টর কবির হোসেন, আপনার এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা? সালামির ব্যাপারে আসলে আমার কিছু বিটার এক্সপিরিয়েন্সও রয়েছে। ছোটোবেলায় তো আসলে আমরা সালামি ওইভাবে পেয়ে অভ্যস্ত ছিলাম না, আবার এখন এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে। আমার যেটা বিটার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে আসলে সালামিটা এখন অনেকের কাছে বাধ্য হয়েও মনে হয় অনেককেই দিতে হয়, এই ধরনের একটা পরিবেশে চলে যেতে হয়। তার এখন দেখা যায় যে প্রত্যেকটা ফ্যামিলিতে আত্মীয় স্বজন সবাইকে এটা দিতে হয়, এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে। যদিও তবে এটা আনন্দেরও একটা অংশ বলা যায়, আনন্দের একটা অংশ। হ্যাঁ, এটা আমার মনে হয় হয়তো এটাকে এক একজন এক একভাবে নিতে পারে। তো আমার কাছে একটা বিষয় মনে হয় যে আসলে আমরা যখন একটা ছোট বাচ্চার হাতে অনেকগুলো টাকা দিয়ে দিই, ও আসলে এটার মিসইউজ করে, এটা আমার একটা ইন্টেনশন কাজ করে আর কি। এই কারণে আমি একটু সালামি যদিও দেই, কিন্তু আমি এর একটু এগনেস্টেই থাকার চেষ্টা করি সবসময়। তবে এই ক্ষেত্রে আমার ওপিনিয়নটা হচ্ছে যে সালামে পেতে আমার ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে, এবং অনেক এটা পছন্দ করে, দিতেও পছন্দ করে। এবং সালামি পাওয়ার পরের একটা অংশই কিন্তু হচ্ছে যে এই সালামির টাকা দিয়ে আমি কি করবো, যেমনটা আপনি বলছিলেন যে অনেকে একটু মিসইউজ করে থাকে। অনেক সময় আমরা দেখেছি ছেলেদের ক্ষেত্রে যে বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে খাওয়া দাওয়া করে বা ঘুরে ফিরে টাকাটা স্পেন্ড করতে পছন্দ করে, কিন্তু মেয়েরা দেখেছে যে একটু শপিংয়ের দিকেই তারা একটু নজর দেয়। আমরা আরও ঈদের অভিজ্ঞতা আপনাদের দুজনের কাছ থেকে শুনবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্টা ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর কবির হোসেন, আপনার কাছে এখন একটু জানবো, এই যে এখন আপনি একটা পেশায় রয়েছেন এবং খুব দায়িত্বের সাথে সেটা পালন করে থাকেন, এখন কি মনে হয় যে আসলে ঈদের দিন যখন রোগী অ্যাটেন্ড করতে হয়, হসপিটালের ডিউটি থাকে, সেই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? একজন চিকিৎসক হিসাবে আসলে আমাদের জন্য এই পর্যায়ে আসলে ঈদের আনন্দটা আসলে পরিপূর্ণভাবে পাওয়া বা ভোগ করা, এটা আসলে একটু ডিফিকাল্ট। একজন ডাক্তার হিসাবে দেখা যায় যে আমাদেরকে ডিউটি করতে হয়, এমার্জেন্সি রোগী থাকে অ্যাটেন্ড করতে হয়, ভর্তি রোগী দেখতে হয় ইত্যাদি বিভিন্ন কারণে আমাদেরকে আসলে এই ঈদের সময়টাতেও অনেক ব্যস্ত থাকতে হয়। তারপরে এর মধ্যে একটা আনন্দ আছে যে আমরা একটা অসুস্থ রোগীকে সেবা দিতে পারতেছি, তাদেরও অধিকার ছিল এই আনন্দ উপভোগ করার। সেখানে আমরা যদি এটাকে একটু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেই তাহলে হয়তো তখন এটার মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। এতটুকু সময় আসলে স্যাক্রিফাইস করেই আমাদেরকে এই পেশায় আসলে আমাদের কাজ করতে হয়। এবং যারা আসলে মেডিকেলে পড়াশোনা করে তাদের মেন্টালিটিটাও ঠিক ওভাবে আমার কাছে মনে হয় যে বিল্ড আপ হয়, যে মানবিকতা, দায়িত্ব, এই বিষয়গুলো মনে হয় তখন থেকে পড়াশোনা করা অবস্থাতেই মনে হয় চলে আসে। ডক্টর নজরুল ইসলাম, আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই যে প্রথম যখন একজন চিকিৎসক হিসেবে আপনার ঈদের দিন ডিউটি পড়েছিল, কেমন লেগেছিল সেদিন? প্রথম তো অবশ্যই স্বাভাবিক। আমার প্রথম ডিউটি পড়েছিল ঈদের দিনে, সম্ভবত আমি যখন ইন্টার্নশিপ করি, সো সেটা অনেক আগের ব্যাপার, ইয়ার 1991 আমি ইন্টার্নশিপ করেছিলাম। তখন আমার ঈদের দিন ডিউটি ছিল, আমার মনে আছে, এবং বিকেলে ছিল। এটা সুবিধা ছিল বিকেলে তো আমাদের অনুষ্ঠান থাকতো। তো এবং আরেকটা কিছু বলা হয় না, ঈদের কিছু নাটক ছিল বা অনুষ্ঠান ছিল, আনন্দ মেলা ছিল ইত্যাদি, এগুলো আমরা দেখতাম কিন্তু আসলে। তো ওই দিন আমি এটা মিস করছিলাম এবং আমি খুব ডিপ্রেস ছিলাম যে আজকে আমার অনুষ্ঠান দেখা হয়, কিন্তু আমাকে ইন্টার্নশিপে তো আমার ডিউটি করতে হবে। পরবর্তীতে আমি যখন থানা হেলথ কমপ্লেক্সে ছিলাম, সেখানেও একটা ঈদে আমার মনে আছে, ঈদের দিন আমার ডিউটি ছিল থানা হেলথ কমপ্লেক্স। এর পরবর্তীতে অবশ্য আমাকে যখন আমি ঢাকায় চলে আসি, পরবর্তীতে ঢাকা মেডিকেলে আমি কাজ করতাম। ঢাকা মেডিকেলে একটা ঈদে আমাকে সকালে অ্যাটেন্ড করতে হয়েছিল, ওইখানে সবাই ছুটিতে ছিল, আমি অ্যাটেন্ড করেছিলাম এবং আমাদের আরেকজন সিএ ছিলেন উনি। তো সেই দিনও আমাকে বেশ, ঢাকা মেডিকেল খুব রাশ থাকে এবং সেদিন কয়েকটা অ্যাক্সিডেন্টের রুগীও আসছিল, আমাকে বেশ ওই সময়টা
তখন আমার বেশ খারাপ লাগছিল, কেন তখন আমি ঢাকায় মাত্র আসছি, ঈদে আমি আনন্দ ভোগ করতে পারি। এর পরবর্তীতে আসলে ডাইরেক্টলি ঈদের দিন আমাকে ডিউটি করতে হয়নি, আমাদের একটা রস্টার করা থাকতো, ওরা অ্যাটেন্ড করতো, তো আমি সাধারণত সেকেন্ড অর থার্ড অন কল থাকতাম। আর এখন তো আসলে আমাকে ডাইরেক্ট যেতে হয় না, এটা আমি নিজে যাই, কারণ আমাদের নিচে অনেকগুলো লেয়ার্স অফ ডক্টরস আছেন, আমাদের অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত ফার্স্ট সেকেন্ড থার্ড কলে আছেন, তারপরে আমাকে যেতে হয়, যেহেতু আমি ডিপার্টমেন্ট প্রফেসর হিসেবে। তো সেই ক্ষেত্রে আমি নিজের ইচ্ছায় যাই। এটা আমার অত্যন্ত ভালো লাগে। ঈদের দিন আমাদের ইউনিভার্সিটিতে অন্যান্য মেডিকেল কলেজেও উন্নত খাবার পরিবেশন করা হয় ডাক্তারদের, রোগীদের জন্য এবং ডাক্তারদের জন্য। তো আমি সাধারণত এমনি জাস্ট রাউন্ড দিয়ে চলে আসি, আমাদের জুনিয়র ডাক্তাররা থাকে, এবং আমার সবচেয়ে ভালো লাগে যে রোগীরা অত্যন্ত আনন্দিত হয় যে সিনিয়র ডাক্তার, বড় ডাক্তার স্যার দেখে গেছে, এই যে জিনিসটা, এবং আই ফিল কমফোর্ট দ্যাট আমি রোগীগুলোকে দেখতে পারলাম। পার্টিকুলারলি আমাদের ডিসিপ্লিনে যে রোগীগুলো খুবই খারাপ, এটা ডায়ালাইসিস রোগী থাকে, কিডনি ফেইলার, কিডনি ট্রান্সপ্ল্যান্টের রোগী থাকে, তো সেগুলো আমি দেখে এসে মানে আমি নিজেকে অত্যন্ত এটা মানে এটা মন থেকে বলছি যে আমি এত পরিতৃপ্ত বোধ করি, আমি মনে করি যে আমার ঈদটা আসলে পরিপূর্ণ হয়। এবং আমার কাছে মনে হয় এটা আপনি যেমন বলছেন, সকল চিকিৎসক যারা রয়েছে তাদের মধ্যে মনে হয় একই বিষয়টাই কাজ করে যে ঈদের দিন অ্যাটলিস্ট যদি আমি আমার হসপিটালের কাছাকাছি যদি আমার বাসা থাকে, বা আমি যদি ঢাকায় ঈদ করে থাকি, বা আমার কর্মস্থলের কাছাকাছি যদি আমার বাসা থাকে, তারা কিন্তু প্রত্যেকেই তার হসপিটাল ভিজিট করে, পেশেন্টদেরকে ভিজিট করে থাকে। ডক্টর কবির হোসেন, আপনার অভিজ্ঞতা শুনতে চাই যে আপনি যখন একজন চিকিৎসক হিসেবে প্রথম ডিউটি করেছিলেন ঈদের দিন, কেমন লেগেছিল আসলে সেদিন, অনুভূতিটা কেমন ছিল? না, ঈদের ডিউটি আমার যতটুকু মনে পড়ে, হাসপাতালে, একটা প্রাইভেট হাসপাতালে ডিউটি করছি, টানা 2 দিন থাকতে হয়েছে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে। এরপরেও একটা জিনিস আনন্দের ছিল যে এখানে ঈদের সময়ে খাবারে কোনো গ্যাপ হতো না, যতটুকু আমরা আমাদের একটা যে ঈদের জন্য যে খাবার, এটা তারা হাসপাতাল থেকে সরবরাহ করতো। আর স্যার যেটা বলছেন, আসলে আমরাও ঈদের সময়ে এই যে রোগীকে সার্ভিস দিতে পারতেছি, একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যখন এটাকে আমরা নেই, বিশেষ করে হিউম্যানিটি এবং মানবতার সেবা, এটা যখন আমরা নিজেদের মধ্যে এটাকে এই ফিলিংস যখন থাকে, তখন আসলে রোগীর সেবা করা অথবা ঈদের মাঝেও যে কাজ করা, এটা অত বেশি কঠিন মনে হতো না। এইটাই আর কি। যদি আমরা মানে অ্যাজ এ চিকিৎসক হিসেবে যদি আমরা পুরো সার্ভিসটাকে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানবতার সেবার জন্য যদি মনে করি, তাহলে আসলে এই সার্ভিস দেওয়াটা অত বেশি কঠিন না, এবং ঈদের আনন্দের মাঝেও এটা আসলে করা সম্ভব। এবং এই বিষয়টা আমার কাছে মনে হয় যে মেডিকেলে পড়া অবস্থাতেই মনে হয় আপনাদের মধ্যে একটা আপনার ওভাবেই গ্রুম আপটা হয়ে যান, এবং মানবিকতার যে বিষয়টা সেটা মনে হয় তখন থেকে আপনাদের ভেতরে চলে আসে। আমি ডক্টর নজরুল ইসলাম, আপনার কাছে একটু যদি জানতে চাই, যেমন আমরা বলি যে স্বপ্ন যাবে বাড়ি, প্রতিটা ঈদে কিন্তু আমরা সবাই চেষ্টা করে থাকি যে 2 দিনের জন্য হলো আমি একটু ছুটি নিব, আমি আমার দেশের বাড়ি যাব, আমার আত্মীয় স্বজনের সাথে ঈদ করব। সো এখন ঈদটাকে আপনি সিলেটেই করেন নাকি ঢাকাতে এখন করে থাকেন? আমি তো 2017 পর্যন্ত সিলেটেই করতাম। 2017 আমার মা মারা যান এবং আমার আব্বা আর আগেই মারা যান। তো এরপরে আসলে ওই দেশের বাড়িতে ঈদ কম করা হয়, ঈদের পরে যাই আমি। তো আসলে সবসময় ওইখানে করা হয় না। এর একটা কারণ হচ্ছে যে আমার আম্মা আব্বা নাই, তো সো এখানে যদিও আমার আত্মীয় ভাই বোন আছেন, ওনারা কম, বাকি সবাই দেশের বাইরেও সেটেল। তো আমার একটু একাকী লাগে আসলে, কারণ আমার মা আমার জন্য অপেক্ষা করতেন। এটা একটা আমার খুব সিরিয়াস একটা স্মৃতি যে আমার জন্য অপেক্ষা করার যে লোক উনি নাই, সেই জন্য আসলে ঈদের দিন আমি যেতে পারি না। প্লাস আরেকটা হচ্ছে কি, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, ওদেরও কিছু ইনভলভমেন্ট থাকে। আমার হয়তো মেয়ের পরীক্ষা ঈদের 3 দিন পরেই, সো দ্যাট আমি পারি না যেতে, বা ছেলের পরীক্ষা থাকে। তো এইগুলোর কারণেও, প্লাস বয়স তো বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে আসলে আগের মতো সেই যে দৈহিক যে শক্তি সেটাও নাই, যে জার্নি করে যাওয়া। অবশ্যই গ্রামের বাড়িতে গেলে অবশ্যই যাওয়া উচিত, গেলে ভালো লাগে, কিন্তু আমরা যে 2 দিনের ছুটি নিয়ে গিয়ে আবার এসে আমার সেই কাজের লোডে পড়ে যাওয়া, সেই জন্য ঈদের বন্ধে আমি এখন যেতে পারি না, তবে একটা শিডিউলড আমি ছুটি নিয়ে ঈদের পরে যাই।
অর্থাৎ ঈদের ছুটির মধ্যে একটা দিন আপনি রেখে দেন আপনার দেশের বাড়ি সিলেটে যেন আপনি ঘুরে আসতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ঈদের পরে, ডক্টর হ্যাঁ। কবির হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে ঈদটা আসলে কি ঢাকাতে আপনি করতে বেশি কমফোর্ট ফিল করেন, নাকি আপনার দেশের বাড়ি যেখানে রয়েছে সেখানে পরিবারের সঙ্গে করতে পছন্দ করেন? সেই গল্পটা শুনবো, স্মৃতিটা শুনবো। তবে আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন এরিস্টার ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। ডক্টর কবির হোসেন, যেমনটা আমরা বিরতির আগে বলছিলাম যে এখন আসলে কোথায় ঈদ করা হয় এবং কোথায় ঈদ করতে আপনার বেশি কমফোর্ট লাগে? আমরা ছোটবেলা থেকেই গ্রামে ঈদ করতে অভ্যস্ত ছিলাম। ঢাকায় আসার পরে খুব কম সময়ে ঢাকায় ঈদ করতে হয়েছে ডিউটির কারণে। হয়তোবা সব মিলে এ পর্যন্ত হয়তো 2-4টা হতে পারে, আমি ভুলেও যেতে পারি। তো ম্যাক্সিমাম ঈদে আমি চেষ্টা করি গ্রামে যাওয়ার, কারণ গ্রামে যাওয়ার পরে আত্মীয় স্বজন সহজে একটা আনন্দ থাকে, এটা আসলে ঢাকায় সম্ভব হয় না। এখনও আমরা গেলে খেলাধুলার একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এরপরে সেখানে কম্পিটিশান সব মিলে আমি চেষ্টা করি সবসময় গ্রামে গিয়ে ঈদটা করার, এখনো ছুটি এবং নিয়ে গ্রামে বিভিন্নভাবে। ঈদ করার একটা বিশেষ একটা সুবিধা রয়েছে যে সেখানে শুধুমাত্র আত্মীয় স্বজন না, পাড়ার প্রতিবেশী যারা রয়েছে সবার সাথেই কিন্তু একটা দেখা করার একটা সুযোগ তৈরি হয়। ডক্টর নজরুল ইসলাম স্যার কিন্তু বলছিলেন যে ঈদের একটা আনন্দের অন্যতম একটা পার্ট কিন্তু হচ্ছে যে সন্ধ্যার পরে টিভি দেখতে বসা এবং আনন্দবেলার কথা বলছিলেন, ইত্যাদির কথা বলছিলেন। আপনারও কি এরকম স্মৃতি রয়েছে কিনা? এটা তো আরও আমি আরেকটু বলতে চাই ব্যাপারে। স্যার তো বলছেন যে আমরা যখন গ্রামে ছোটোবেলায় এই টিভিতে হয়তো নাটক অথবা ঈদের অনুষ্ঠান ইত্যাদি সহ একেবারেই ছোটোবেলায় যখন আমরা, এখনও মনে পড়ে যে গ্রামের মধ্যে একটা টিভি ছিল একটা বাসায়, সবাই ওখানে গিয়ে আমরা টিভি দেখার চেষ্টা করতাম। এরপরে বাজারে একটা টিভি, বাজারের মধ্যে রাস্তায় সবাই বসে একটা টিভিতেই দেখতেছি সবাই, এটারও একটা আনন্দ ছিল। ঈদের দিনে আসলে ঈদের কিছু অনুষ্ঠান দেখার প্রতি সবসময় সবারই একটা আকর্ষণ থাকে, আমরাও দেখতাম। বিশেষ করে আনন্দ মেলা, ঈদের ইত্যাদি অনুষ্ঠান, হানিফ সংকেতের এই অনুষ্ঠানগুলো আসলে খুবই মজার ছিল এবং আমরা আনন্দ করে দেখার দেখতাম। বিষয়টা শুধুমাত্র বাচ্চাদের মধ্যে যে ছিল তা কিন্তু নয়, সেটা কিন্তু আমরা দেখেছি, আমি দেখেছি যে আমার বাবা মা দাদা দাদি কাজিনরা সবাই মিলে আয়োজন করে আমরা বসতাম যে কখন ঈদের প্রোগ্রামটা শুরু হবে। এখনো দেখি আমরা, তো ঈদের প্রোগ্রামগুলো এখনো দেখার সুযোগ পেলেই আসলে দেখার চেষ্টা করি। চ্যানেলও ছিল না তখন, বিটিভি, আমাদের কোনো অপশন ছিল না, বিটিভিতে এই সব অনুষ্ঠান আসলে দেখাতো। এবং আসলে মানে তখন আমরা সবাই বিটিভি দেখতাম, তো আসলে অত প্রাইভেট চ্যানেল ছিল না। আমি 1978, 79, 80s কথা বলছি আর কি, ওই সময়টা। তো আসলে এই যে ডক্টর কবির হোসেন যেটা বললেন একদম সত্য কথা। টিভি আমার পুরো মনে আছে 78-এর কথা, আমাদের এলাকাতে সিলেটে একটা বাসায় টিভি ছিল, দুইটা বাসায় টিভি ছিল। আমরা টিভি দেখতাম, এমন লুক হইতো যে মাঝে মধ্যে মানে ওই রুমে জায়গা নাই, জানলা দিয়েও দেখছি আমি। দি ওয়াইল্ড ওয়েস্ট একটা সিনেমা ছিল, জেমিনি ম্যান, এইগুলো ইংলিশ কিছু সিরিজ ছিল, $6 মিলিয়ন ম্যান। আমার এখন মনে আছে, আমি ক্লাস 2, খুবই ছোটো ছিলাম তখন, 6-7-এ। আমি ওইখানে গিয়ে ওই জানলা দিয়ে দেখতাম ওই বাসায় টিভি। তো ওরাও খুব আনন্দ পেতো যে আমরা দেখছি। এবং যার বাসায় টিভি ছিল সে নিজেকে খুব অ্যারিস্টোক্রেটিক মনে করতো, আর কারো টিভি নেই আমার, তো আমরা দেখছি। তো এটা খুব আনন্দ। এখন তো টিভি দেখিই না, কিন্তু সেটার মধ্যে নিশ্চয়ই অনেক আনন্দ ছিল। এটা মানে এই যে আপনার ছোটবেলার স্মৃতির কথাটা বললেন যে এমনও হয়েছে যে আপনি জানালা দিয়ে আপনি টিভি দেখছেন, এই স্মৃতিগুলোকে কখন আপনার নিজের সন্তান পরিবারের সাথে আমি শেয়ার করি, কিন্তু তারা আসলে এটাকে কি বলবো মানে ওইভাবে অ্যাকসেপ্ট করে না। তারা বলে হ্যাঁ তোমার বাবার ক্যাপাসিটি ছিল না, আমার বাবার ক্যাপাসিটি আছে। আচ্ছা, আরও বেশি পরিমাণ অ্যাকচুয়ালি বলবো কি যে এই যে এন্টারটেইনমেন্টের যে উপকরণ তা অনেক বাড়ছে। আচ্ছা, যেটা আগে আসলে ছিল, আগে লিমিটেড ছিল। আগে অনেক মানুষের সোসাইটিতে একটু এম্বার্গো ছিল। আমাদের বাসায় নিয়ম ছিল রাত্রে মাগরিবের পরে ঢুকতে হবে এবং অবশ্যই 10:30-এর মধ্যে তোমাকে বেডে যেতে হবে। এটা যদি আমি মেনটেন করে স্টিল না ওইটাকে, তারপরে আর কি। ডক্টর কবির হোসেন, আপনার স্মৃতি জানতে চাই যে কিভাবে আসলে আপনার পরিবারে এখনকার যে জেনারেশন তারা আসলে কিভাবে উদযাপন করে এবং আপনার কাছে কি মনে হয় যে আমরা তো ছোটবেলায় এইভাবেই পালন করতাম? আমরা যে একটা বলা যায় একটা ক্রাইসিসের মধ্যে বড় হয়েছি,
এইটা তাদেরকে আমরা একটু বোঝানোর বা বলার চেষ্টা করি, এখন পর্যন্ত বলে যাচ্ছি, কিন্তু তারা শোনে, বললে বলার পরে হয়তো শুনতেছে, কিন্তু এই যে তাদের আপনি সেই বললেন যে ফিলিংস আসলে ছোটবেলায় আসে না। ক্রাইসিস আর এখন হচ্ছে যে দায়িত্ব, সো সবকিছু মিলেই কিন্তু আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে, একজন চিকিৎসক হিসেবে এভাবেই মনে হয় আপনাদের ঈদটাকে আপনারা পালন করে থাকেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তবে একটা লাইট সেগমেন্ট আমি একটু অ্যাপ্লাই করতে চাচ্ছি টু কিপ ইট ওয়ার্ম। রিপিট ফায়ার বলতে পারেন। ছোট্ট করে আমি ডক্টর কবির হোসেন আপনার কাছে জানতে চাইবো যে ঈদের দিন যদি হসপিটালে ডিউটি থাকে, সেই ডিউটিটাকে আপনি প্রেফার করবেন নাকি পরিবারের সাথে সময় কাটানো? এটা একটা জটিল প্রশ্ন আমার জন্য, তারপরও আমি আমি এক যেটা কথায় ফিল answerটা করি নিতে আমি চাচ্ছি। দুটোই উপভোগ করতে চাই, দুটোই হসপিটালের ডিউটিকে অবশ্যই পালন করতে হবে, তার সাথে শেয়ার করতে হবে ফ্যামিলিকেও। আচ্ছা, ডক্টর নজরুল ইসলাম, সেমাই নাকি বিরিয়ানি? বিরিয়ানি, অবশ্যই বিরিয়ানি। ডক্টর কবির হোসেন আপনার কাছে জানবো, এই যে শৈশবের ঈদের কথা এতক্ষণ বললেন, শৈশবের ঈদ নাকি এখনকার ঈদ? এখনো শৈশবের ঈদের পক্ষেই। আচ্ছা, ডক্টর নজরুল হোসেন, আমার লাস্ট কোয়েশ্চেন, এই যে হসপিটালে যখন ডিউটি করেন ঈদের দিন, রোগীদেরকে যখন আপনি ভিজিট করেন, তখন রোগীদের কাছ থেকে পাওয়া যে ব্লেসিংসটা, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেন নাকি ঈদের সালামিটা ছোটবেলার? অবশ্যই ব্লেসিংস, অবশ্যই ব্লেসিংস। এমন রোগী আছে, বয়স্ক মহিলা, জাস্ট মাথায় হাত বুলিয়ে দিয়েছে আমাকে, এবং আমি মনে করি যে এটার উপরে কোনো সালামি হতে পারে না, এটি শ্রেষ্ঠ সালামি। ডক্টর কবির হোসেন আপনার কাছে কি মনে হয়? অবশ্যই রোগীর পক্ষ থেকে যে রোগীর স্যাটিসফ্যাকশন, রোগীর যে দোয়া, এটা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর দুটোর আসলে কম্পেয়ার করা উচিত নয়। ছোটবেলা আমরা ঈদের সালামিটাকে প্রেফার করব, এবং এখনকার সময়টাতে আমরা বলতে পারি একজন চিকিৎসক হিসেবে হয়তো আপনারা এটাই আশা করবেন যে রোগীদের কাছ থেকে পাওয়া যে দোয়াটা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, অসংখ্য ধন্যবাদ যে ঈদের মাঝে, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এরস্টার ফার্মা লিমিটেডের সৌজন্যে এখন টিভির ঈদের বিশেষ আয়োজন সেবায় আনন্দ। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।